সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনে সমসাময়িক নানা ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো রিওতে গতির লড়াই নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে 7 জন অ্যাথলেট রিওতে অংশ নিচ্ছেন তারা প্রায় সবাই আমাদের এই স্টুডিওতে আসছেন এবং তাদের অলিম্পিক স্বপ্নের কথা জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 2 অ্যাথলেট আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। দুজনই বাংলাদেশ নৌবাহিনীর ক্রীড়াবিদ আমাদের সঙ্গে আছেন। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি নৌবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সম্পাদক কমান্ডার এম শহীদ হাসান, এবং সঙ্গে আছেন আমরা বলছিলাম যে দেশের দুজন দ্রুততম মানবী অংশ নিচ্ছেন রিওতে। দ্রুততম মানব মেজবাউদ্দিন আহমেদ এবং সঙ্গে আছেন দ্রুততম মানবী শিরিন আক্তার। আপনারা তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা শুরুতেই বলছিলাম যে দ্রুততম মানব হিসেবে আপনারা অংশ নিচ্ছেন, কিন্তু অংশ নেওয়াটা আসলে খুব স্বাভাবিকভাবে হয়নি। একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ করে এসেছে সুযোগটা। মেজবার কাছ দিয়ে শুরু করতে চাই যে আসলে কেমন লাগছে, কিংবা যখন খবরটা পেলেন সেদিনই আপনি টেলিফোনে আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে কেমন লাগছে। আজকে সরাসরি যদি বলেন কেমন লাগছে। একেবারে লাস্ট মুহূর্তেই আমাদের ওয়াইল্ড কার্ডটা আসে এবং আমি সর্বপ্রথম সংবাদটা শিরিনের মাধ্যমে জানতে পারি। শিরিনই আমাকে প্রথম ফোন করে জানায় যে মেজবা কংগ্রেচুলেশন, আমি দুইজনই চান্স পেয়েছি, তো আমাদের যা হচ্ছে আমাদের দুইজনেরই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শিরিন প্রথম শুনেছিলেন কিভাবে, কিংবা সেটাও বলেছেন আমাদেরকে, তারপরে যদি আরেকবার বলেন যে এরপরে আসলে বেশ কয়েকটা দিন কেটে গেছে, এখন আসলে কেমন লাগছে? প্রথমেই আমি আমার ফেডারেশনের সেক্রেটারি স্যারের কাছ থেকে জানি, ইব্রাহিম সিঙ্গি স্যার। তো প্রথমে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তারপরে যাই হোক বিশ্বাস হলো। তারপর কয়েকটা দিন কেটে গেল। এখন শুধু ভাবছি যে মানে ডে কাউন্ট করছি, কতদিন পরে যাব আর ওখানে গিয়ে নিজেকে সংযত রেখে কীভাবে আমি গেমটা করব, এরকম আর কি। শুধু এখন সেই স্বপ্ন কিংবা সেই প্রত্যাশার জন্য দিন গুনছেন আসলে। আমরা শহীদ হাসান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আরও একবার আপনাকে অভিনন্দন যে আপনাদের আরও দুজন ক্রীড়াবিদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন, এবং নৌবাহিনী আসলে সত্যি অনেক ক্রীড়াক্ষেত্রে যে আসলে বড় অবদান রাখছে সেটার প্রমাণ এই দুজনের উপস্থিতি এবং অর্জন। নৌবাহিনী আসলে কিভাবে দেখে যে আপনি সেদিন এসেছিলেন, সাঁতার নিয়ে কথা বলেছেন, আজকে একদম পুরা স্থলের 2 অ্যাথলেট, তাদের রিও অলিম্পিকে যাওয়া এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিভাবে? ধন্যবাদ। আমি প্রথমত বলতে চাই যে আমি বাংলাদেশ নৌবাহিনীর ক্রীড়া সাইটটার দায়িত্ব নেওয়ার পরে আমি সর্বপ্রথম যে জিনিসটার দিকে আমি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমি আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে পাই অ্যাথলেটিক্স দলকেই গঠন করার। আমি গত ইয়েতেও আপনি বলেছিলাম। তো আসার পরে আমার প্রথম যেটা দায়িত্ব হয়, আমি যখন টেক ওভার করি তখন আমার মাত্র 25 জন অ্যাথলেট ছিল, এবং আপনি যদি বছর 2 আগে আমাদের নৌবাহিনীর অ্যাথলেটিক্স সাইডের ফলাফল দেখেন তাহলে দেখবেন যে আমরা খুব বেশি হলে 3টা বা 4টা গোল্ড পেতাম, আর অন্যান্য ইভেন্টগুলিতে আমরা আমাদের অ্যাথলেটসকে দিতেই পারতাম না। তো আমি আমার কোচ এবং অন্যদেরকে নিয়ে আমি সর্বপ্রথম যেটা মনোনিবেশন করি যে অ্যাথলেটিক্স দলটাকে আমি একটি স্ট্রং দল গঠন করব, এবং সেই লক্ষ্যে কাজ করে আমি বেসিক্যালি সময় পেয়েছিলাম ন্যাশনাল অ্যাথলেটসের আগে 3 থেকে 4 মাসের সময়। সেই 4 মাসের সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তৃণমূল পর্যায়ে যে সমস্ত যাদের প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে আমার দলে ভিড়ানো, এবং দলে ভিড়ানোর পর লাস্টলি যখন আমি ন্যাশনাল অ্যাথলেটিক্স দল আমি অংশগ্রহণ করতে যাই তখন আমার সেখানে সর্বসাকুল্য অ্যাথলেট দাঁড়ালো 37 জন, যেটা খুবই কম। কারণ আপনার অ্যাথলেটিক্স এমন একটা ইভেন্ট যেখানে ছেলে এবং মেয়েদের নিয়ে প্রায় 40 ইভেন্টসের মধ্যে ফাইট হয়। তো একজনকেই এদের আমার সামনে যারা বসা আছে এই একজন অ্যাথলেটিক্সই 3টা বা 4টা ইভেন্টে অংশগ্রহণ করতে হয়েছে, এবং তাদের প্রত্যেকটা জায়গায় 3টা বা 4টা গোল্ড মেডেল পেতে হয়েছে। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি ওইবারই অ্যাথলেটিক্সে আমি সেনাবাহিনী এবং বিজিএমসি এবং বিকেএসপির মতো শক্তিশালী দলকে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী তার 40 ইয়ার্সের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তো এটা নিঃসন্দেহে যে কোনো বাহিনীর জন্য একটা গৌরবের বিষয়। আর আমার ভিতরে একটা আত্মবিশ্বাস জমা বাঁধে যে অ্যাথলেটিক্স খেলার মতো খেলাকে যদি আমি অল্প সময়ের মধ্যে একটা শক্তিশালী দলে পরিণত করতে পারি, তো আমার যে আর অন্যান্য 12টি রিলিভেন্ট ফিল্ড আছে আমরা যদি চেষ্টা করি অবশ্যই সেটা করতে পারবো। এবং সেই সাফল্যের মন্ত্রকে ধরে রেখে আমি কিন্তু সেভাবেই এগিয়ে গিয়েছি, এবং এগিয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের অলিম্পিকে 7 জন খেলোয়াড় যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর 5 জন খেলোয়াড় যাচ্ছে। এটা যে কোনো বাহিনী বা দলের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আর আমার পার্সোনাল ফিলিংসের কথা যদি আপনি জানতে চান তাহলে আমি একটা কথাই বলবো,
ওরা যেমন বারবারই বলছে যে আমি খেলোয়াড় হিসেবে আমার স্বপ্নের সীমা ছিল যে আমি কবে অলিম্পিকের যাত্রী হয়ে খেলবো। আর আমার কথা হচ্ছে যে আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়দেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি যখন সারা দেশবাসী দেখতে পাচ্ছে যে আমার 5 জন খেলোয়াড়ই 7 জনের মধ্যে তারা ব্রাজিলের মতো রিও অলিম্পিকেতে খেলতে যাচ্ছে। এটা সত্যিই একটা অত্যন্ত আনন্দের খবর এবং আমার বাহিনীর জন্য একটা আনন্দের খবর। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো জানতে চাইবো এবং আপনার এই স্বপ্ন কিংবা অ্যাথলেটিক্স নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। তার আগে মেজবার কাছে জানতে চাই যে মেজবা, প্রস্তুতিটা আসলে কেমন চলছে? হঠাৎ করে সুযোগ পাওয়ার আগে এবং পরে আসলে পার্থক্যটা কেমন? লাস্ট সাব গেমস খেলে আসার পরের থেকেই তো অলিম্পিকের প্রস্তুতি, আর এই অলিম্পিকের প্রস্তুতি তো আমার অনেক আগে থেকেই ছিল, 2012 অলিম্পিকের পর থেকেই, যে আমি মনে মনে টার্গেট করে রাখছিলাম যে আল্লাহ না করুক যদি কোনো ইনজুরিতে না পড়ি তাহলে আমি ইনশাল্লাহ এই ব্রাজিলের অলিম্পিকে খেলবো এবং পার্টিসিপেট করব। তো তখন থেকেই প্রস্তুতি নিতেছি খুব ভালোই, কিন্তু যখন একবার হয়ে গেল যে আমরা যাওয়া হবে না, তারপর আমি প্র্যাকটিস ছাড়িনি। কারণ শুধু অলিম্পিক তো না, আরও তো সামনে খেলা আছে, যেমন সামনে বিচ গেমস আছে একটা আছে, তারপরে ন্যাশনাল খেলা আছে। এই জন্য প্র্যাকটিস ইনশাল্লাহ খুব ভালোই চলতেছে। আর এই জন্য আমি নেভি থেকেও খুব ভালো সাপোর্ট পাইতেছি, যে যেখানে প্র্যাকটিস করার সুবিধা করে দিতেছে, কোনো সমস্যা নেই, 100% সাপোর্ট পাইতেছি নেভি থেকে। শিরিনের প্রস্তুতিটা কেমন চলছে? একই রকম কি মেজবার সাথে পাল্লা দিয়ে তাল মিলিয়ে? হ্যাঁ, আমি আর মেজবা তো একসাথেই প্র্যাকটিস করছি। তাছাড়া আমি নেভির যে মাঠ আছে ওখানে আমাদের কোচটা প্র্যাকটিস করছেন, মানে করাচ্ছেন আর কি। আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন ভার্সিটিতেও প্র্যাকটিস করেছি রমজান মাসে। তারপর রমজান মাসের আগে নেভিতে আসছি, ঈদের আগে এসে প্র্যাকটিস করছি। তারপরে বাসায় গিয়ে ঈদের পরের দিন আর কি চলে আসছি, এসে প্র্যাকটিস করছি। তো মোটামুটি ভালোই একটা প্র্যাকটিস হয়েছে, আশা করা যায় ভালো। আশা করা যায় ভালো হবে। প্র্যাকটিস আপনারা করছেন ঠিকই আছে, সেটা নিয়মিতই করছেন, কিন্তু সেটা কোন লেভেলের স্ট্যান্ডার্ডে হচ্ছে? আমরা যদি বলি যে অন্য সবগুলো খেলাতেই প্রায় বিদেশি কোচ ট্রেনিং করাচ্ছে, সাঁতারে বলতে পারি, আমরা শুটিংয়ে বলতে পারি, আর্চারিতে বলছি, গলফে সিদ্দিক তো নিজের মতো করে করছেনই, কিন্তু একমাত্র অ্যাথলেটিক্সে কোনো বিদেশি কোচ নেই। এবং সুনির্দিষ্ট কোনো কোচও ওই লেভেলের আছে কিনা আপনাদের সঙ্গে, সেটা আসলে বাধা দিচ্ছে কিনা? দুজনের কাছে এই প্রশ্ন। মেজবা যদি বলেন। না, আমরা কোনো বিদেশি কোচের আন্ডারে প্র্যাকটিস করতেছি না, কিন্তু মানে আমরা দেশি কোচের কাছে প্র্যাকটিস করেই তো অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমরা দেশি কোচের কাছে এখনো প্র্যাকটিস করতেছি। তো মানে হলে আরো ভালো হতো কিনা, কিংবা যেটা আমাদের সাঁতারে আমরা মাহফিজুর রহমানের কথা দেখেছি, যে কিংবা আব্দুল্লাহ আল বাকির কথা, বিদেশে তারা ট্রেনিং করেছে, বিভিন্ন গেমস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। আপনাদের ক্ষেত্রে সেটা খুব একটা হয়নি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হয়নি। আমাদের যদি হয়তো একটা লং টাইম বিদেশি প্র্যাকটিস পাইতাম, সেটা বা বিদেশি কোচ যদি এখানে আসতো, বা আমরা যদি বিদেশ দিয়ে ট্রেনিং করে আসতে পারতাম এই সাব গেমসের আগে বা এই অলিম্পিকের আগে, তো আশা করা যায় আমাদের যে টাইমিংটা বা এটা থেকে অনেক অনেক বেটার একটা টাইমিং করতে পারতাম, বা আমাদের যে বেস্ট টাইমিং আছে এটা ছাড়িয়ে যে আমাদের পার্সোনাল বেস্টটাকে আর আমরা ধরে আরো ভালো করতে পারতাম। আমরা টাইমিং নিয়ে আলাদা করে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলতে চাই। তার আগে একটু এই প্রস্তুতি নিয়ে যদি শিরিন বলেন যে আসলে দেশি কোচ এবং বিদেশি কোচের পার্থক্যটা, এবং বিদেশে যে আসলে বড় গেমসে অন্য অ্যাথলেটদের সঙ্গে পার্থক্যটা কোথায় আমাদের দেখা যায়? পার্থক্য হচ্ছে আমরা দেশে বেশি টাইম প্র্যাকটিসের সুযোগ পাই না। বেশি টাইম বলতে 3 বছর, 4 বছর, 5 বছর এরকম যদি আমাদের বাহিরের দেশে একটা, যেমন মাহফুজুর রহমান সাগর ভাইয়া করলেন 1 বছরের জন্য, এরকম যদি 4 বছর, 2 বছর এমন করে বাহিরের দেশে আমরা ট্রেনিং পাই, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো টাইমিং হবে। এটা আসলে করা উচিত। হ্যাঁ, মানে সেটা তো ইচ্ছা আপনার, কিন্তু সেটা আসলে কি কোন জায়গায় আমরা যেতে পারি, কিংবা আমাদের লক্ষ্যটা আসলে কত দূর? আমরা যদি দক্ষিণ এশিয়ার সাথেই আমরা তাল মিলিয়ে পারছি না, অলিম্পিক তো অনেক পরের কথা, মানে কেন পারছি না আমরা দক্ষিণ এশিয়ার সাথেই তাল মিলিয়ে? দক্ষিণ এশিয়ান গেমসে আমরা গোল্ড জিততে পারছি না। আসলে অনুশীলনের মানে বিকল্প কিছুই নেই। আমি এসএ গেমসের সময় 4 মাসের মতো ট্রেনিং পেয়েছিলাম। সেখানে আমার পরীক্ষা ছিল, আপডাউন করে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপডাউন করে পরীক্ষা দিয়েছি। তারপরে আমার বেস্ট টাইমিং হয়েছে, বাংলাদেশের রেকর্ড টাইম হয়েছে। এ থেকে যদি আমি মানে দীর্ঘমেয়াদে প্র্যাকটিস মানে পাই, অবশ্যই আমার ভালো হবে, আমি আশাবাদী। মানে দীর্ঘমেয়াদে অনুশীলনটাই আপনি সবচেয়ে বড় বাধা বলছেন। মেজবারও কি একই কথা? দীর্ঘমেয়াদে অনুশীলন কিংবা অন্যান্য সুযোগ সুবিধা আসলে আমরা পিছিয়ে আছি কিনা বিদেশের সেরা অ্যাথলেটদের চেয়ে? আমরা আসলে প্র্যাকটিসের দিক দিয়ে পিছিয়ে আছি, কারণ আমরা হয়তো সেভাবে প্রস্তুতি নিতে পারতেছি না, বা সেভাবে অর্গানাইজ করতে পারতেছে না আমাদের দেশ। তো আমরা ওইখানে যে বিভিন্ন প্লেয়ারদের সাথে তো কথা বললাম যে আপনারা কতদিন ধরে প্রস্তুতি নিতেছেন বা কই প্র্যাকটিস করছেন, তো তারা সবাই বলল যে আমরা দেশে প্র্যাকটিস করিনি, আমরা সবাই আমেরিকাতে
কেউ অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করছে, কেউ বা জামাইকা হুসাইন বোল্টের দেশেও প্র্যাকটিস করছে। যেমন হাসান সাদি, সে হুসাইন বোল্টের সাথে প্র্যাকটিস করছে জামাইকাতে। জি তো তারা কিন্তু যেহেতু বিদেশে ট্রেনিং করছে, তারা আলটিমেটলি আমাদের থেকে অনেক আগায় যাওয়াটাই স্বাভাবিক। তো তারাও যেভাবে আগাচ্ছে, তারা হয়তো বিদ্যুৎ গতিতে আগাচ্ছে, আর আমাদের ওইভাবে আগানো হচ্ছে না। বিদেশে ট্রেনিং করলে আসলে সুবিধাটা কি থাকে? বিদেশেও যেভাবে ট্রেনিং হয় বাংলাদেশের ট্রেনিংও চলছে, ধরেন পার্থক্যটা কোন কোন জায়গায় থাকে? আসলে আমাদের বাংলাদেশে তো ওই টেকনিক্যাল কিছু সাইড আছে, তারপরে ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো আমাদের দেশে নাই। আচ্ছা। যেমন আমাদের অ্যাথলেটদের জন্য যে ওয়েট ট্রেনিংটা দরকার, সেই ওয়েট ট্রেনিংটা সত্যি কথা বলতে আমাদের নাই। তো আরও কিছু ইনস্ট্রুমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এগুলোর জন্য আমরা অনেক পিছায় আছি। আচ্ছা, শহীদ হাসান ভাই, যে সমস্যাগুলোর কথা আপনি শুনেছেন এবং আপনি নিজেও জানেন, আসলে নেভি তো এই যে খেলাধুলার বিস্তারে অনেক চেষ্টা করছে, আসলে এই টেকনিক্যাল সাইডগুলো কিংবা কোচিং সাইডগুলোতে আসলে উন্নতি করার কোনো চেষ্টা কিংবা চিন্তা আছে কিনা? দেখুন, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু সবসময় ট্রেনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত উদার, এবং আমরা এই ট্রেনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত মনোনিবেশন করে রেখেছি। আপনি অলরেডি গত টক শোতে আপনি দেখেছেন, জি সাগর এসেছিল, বাংলাদেশের দ্রুততম মানব এবং দ্রুততম মানবী, তারাও বলেছে যে আমরা বাইরের ট্রেনিং করার জন্য অত্যন্ত চিন্তা ভাবনা করছি, এবং সেই আলোকেই কিন্তু আমরা 2 সাঁতারুকে কিন্তু আমরা থাইল্যান্ড থেকে দীর্ঘ 1 বছর মেয়াদী বিদেশি প্রশিক্ষকের আন্ডারে আমরা কিন্তু ট্রেনিং করিয়ে এনেছি। জি। এবং আমরা আশাবাদী যে অ্যাথলেটিক্স এদিক থেকেও সম্ভবত চায়না বা অন্য কোনো দেশ থেকে অফার আসছে, সেটা যখন আসবে অবশ্যই আমরা তাদেরকে বাইরে পাঠাবো, এবং বাইরে প্রশিক্ষকের আন্ডারে আমরা দীর্ঘমেয়াদী তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করাবো। আর অন্য এখানে যে জিনিসগুলি রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে যে ধরেন আমাদের নৌবাহিনীর ভিতরে ওদের ট্রেনিং করার জন্য যে যে জিনিসগুলি দরকার, সেগুলি আমরা অলরেডি ওদের ডিমান্ড অনুপাতে আমরা করেছি, এবং ভবিষ্যতে আমাদের একটা মেগা প্ল্যানও রয়েছে যে আমরা আরও অত্যাধুনিক সামগ্রী, যেগুলি জিম থেকে শুরু করে অন্যান্য যে জিনিস আছে সেগুলি নিয়ে আসবো। আর আমাদের এখানে সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা সারা বছরই কিন্তু আমাদের কোচের আন্ডারে ট্রেনিংয়ে থাকে, দেশি কোচের আন্ডারে। তো আমরা প্যারালালি বাইরে ওদের কোনো লং টাইম কোনো ট্রেনিংয়ে সেটাতে আমরা পাঠাবো, সেখানে রাখবো বিদেশি কোচের আন্ডারে, যার ফলে শুধু ওইখানে কোচিংই করে না, ওইখানে আপনার নানা ধরনের খেলারও আয়োজন হয়ে থাকে। আমরা সুইমিংয়ে যেটা শুনেছি যে সেই খেলাগুলিতেও তারা কিন্তু পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করলে তাদের মান কতটুকু আগাচ্ছে সেই দিক দিয়ে তারা নিজেকে কম্পেয়ার করতে পারবে। আর আরেকটা যেটা জিনিস আমি বলবো, যে এই ধরনের ইয়েতে ফেডারেশনকে আগিয়ে আসতে হবে, এবং আমি আরও একটা দিকে যেটা দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলি আছে, বিভিন্ন ধরনের বেক্সিমকো, প্রাণ, এইগুলি যারা দেখেন, তারা যদি এই এক একটা রিলিভেন্ট ফিল্ডকে চয়েস করে এগিয়ে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের অ্যাথলেটিক্স বলেন, ফুটবল বলেন, হকি বলেন, এই সমস্ত খেলাগুলিকে কিন্তু খুব দ্রুত রেস করে নেওয়া সম্ভব। কারণ আপনি যে খেলাতেই যান এখনকার কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, আপনার কিন্তু মানির কিন্তু বিকল্প নেই। আপনার অর্থ সংকলন অবশ্যই করতে হবে, এবং কাউকে এটা একদম নিবিড়ভাবে অন্তর থেকে চাইতে হবে যে হ্যাঁ, আমি অ্যাথলেটিক্সকে আমি বাংলাদেশের আজ থেকে শুরু করলাম, আফটার 5 ইয়ার্স পরে আমি অ্যাথলেটিক্সের আমার সীমানাটা কতটুকু আমি সেটা নির্ধারণ করতে চাই, যে আমি কি শুধু সাব গেমসে গোল্ড পেয়েই সন্তুষ্ট থাকবো, নাকি এশিয়ানে, নাকি আমি অলিম্পিকেওই করব। এবং সেই ধরনের যদি করতে হয়, আপনি দেখেছেন যে বাইরের আমাদের লাস্ট কিছুদিন আগে এসএ গেমস সম্পূর্ণ হয়ে গেল, সেখানে যদি দেখেন আমাদের সাগর, সে কিন্তু 7টি বিষয়ে, আমি গত টক শোতেও বলেছি, সে ব্রোঞ্জ পদক পেয়েছে, কিন্তু তার টাইমিং কিন্তু গোল্ড মেডেলের চেয়েও বেশি টাইমিং। তাহলে মানে ফারাকটা কোথায়? ফারাকটা যেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার দিকে তাকান, তারা কিন্তু প্রথম থেকেই টার্গেট সেট করে ফেলছে যে 2016-তে আমার অলিম্পিক হয়ে যাচ্ছে, 4 বছর পর আমার পরবর্তী অলিম্পিক হবে, বা পরবর্তী এশিয়া কাপ হবে, অথবা এসএ গেমস হবে। তো ওইখান থেকেই তারা সেট করে ফেলছে যে আমি একে দিয়ে খেলাবো, এবং এর আন্ডারে আমি দীর্ঘ 5 ইয়ার্স কোনো বিদেশি প্রশিক্ষকের আন্ডারে, এবং তাদের দেশেই তারা পাঠিয়ে দিচ্ছে, এবং সেখানে তারা নিবিড়ভাবে অনুশীলন করছে, এবং তার ফাঁকে ফাঁকে দেশের জন্য যে গেমসগুলি আছে সেগুলি এসে তারা অংশগ্রহণ করে কিন্তু আবার সেই ট্রেনিংয়ে চলে যাচ্ছে। তা আমাদেরকে কিন্তু সেই পথেই আগাতে হবে। আমরা যদি সেই পথে না আগাই, তাহলে প্রতিবারই কিন্তু দেখা যাবে যে আমাদের যেটা সান্ত্বনা প্রায়, যে আমরা হ্যাঁ অলিম্পিকে গেলাম, অনেক সময় কার্ড পেলাম, কিন্তু কার্ড পেয়ে শুধু অংশগ্রহণ করে আসলাম, কিন্তু আমরা কিন্তু সেরকম উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যেহেতু এগিয়ে চলছি, অন্যান্য সংস্থাগুলিও এগিয়ে আসবে, এবং সেই সাথে ফেডারেশন তার দায়িত্ব পালন করছে, আরও বেশি অ্যাক্টিভ দায়িত্ব পালন করে আমাদের এই অ্যাথলেটিক্সকেও এগিয়ে নিয়ে যাবে।
তাহলেই আমাদের আমরা কাঙ্ক্ষিত নিশ্চয়ই রেজাল্ট আরো আসবে। আলোচনা করবো এবং আপনি যে ফেডারেশন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, আমরা সেগুলো নিয়েও কথা বলতে চাই। আর একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি রিওতে গতির লড়াই নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রিও অলিম্পিক অংশ নিচ্ছে 7 জন অ্যাথলেট, ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে 2 জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার আমাদের সঙ্গে আছেন দ্রুততম মানব মেজবাউদ্দিন আহমেদ, এবং আছেন দুজনই নৌবাহিনীর ক্রীড়াবিদ। সেই কারণে নৌবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সম্পাদক কমান্ডার এম শহীদ হাসানও আছেন আমাদের সঙ্গে। আপনারা চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে টাইমিং নিয়ে আলাদা করে কথা বলতে চাই। কাছেই জানতে চাই যে উসাইন বোল্ট যেখানে 9.something সময়ে দৌড়াচ্ছেন, সেখানে আমাদের সময় 1 সেকেন্ডেরও বেশি লেগে যাচ্ছে। এই দূরত্বটা আসলে কিভাবে কমানো সম্ভব, কিংবা আদৌ সম্ভব কিনা কখনো বিশ্ব লেভেলে? আপনার লক্ষ্যটা এবারে রিওতে কেমন থাকবে, কোন টাইমিংয়ে দৌড়ানোর? আমার লক্ষ্য থাকবে অবশ্যই ভালো একটা বেটার টাইমিং করা। মানে আমার আগে যে টাইমিংটা ছিল গত সাব গেমসে 10.72, জি। ওটার থেকে আরও কমে যাতে 10.65 10.70-তে আসতে পারে এরকম। আর আপনি যেটা বললেন যে হুসাইন বোল্টের সাথে আমাদের প্রায় 1 সেকেন্ডের ডিফারেন্স, তো এটা আসলে অনুশীলনের মাধ্যমে টাইমিংটা কমে। যে যত বেশি অনুশীলন করবে তাই সে ততটুকুই ফল পাবে। তো হুসাইন বোল্ট যেভাবে অনুশীলন করছে তার ফল সে ভোগ করতেছে। তো আমরাও যদি ওইভাবে একটা ট্রেনিংয়ের সুযোগ পাই বা লং টাইম ট্রেনিং করতে পারি, আমাদের টাইম যে কমবে না তা না, আমাদের টাইমটাও কমবে। আমরাও এখন হয়তো 10.70 এরকম দৌড়াইতেছি, তো আমাদের শারীরিক গঠন বা সব কিছু মিলে এই টাইমটা 10.2025-এ আনা সম্ভব। মানে এই শারীরিক গঠন কিংবা শক্তির যে কথাটা বললেন, এটা তো আসলে শুধু অনুশীলনে চেঞ্জ হবে কি, নাকি এটা আসলে মেধা বলেন কিংবা কিছুটা জন্মগত বলেন, কিছুটা এলাকা ভিত্তিক বলেন, এই জিনিসগুলোও কাজ করে? এটা আসলে ট্রেনিংয়ের মাধ্যমেই চেঞ্জ হয়, কারণ যে যত পাওয়ার ট্রেনিং মানে ওয়েট ট্রেনিংটা করবে তার মাসেল ওইভাবে বিল্ড আপ হবে। তো ওয়েট ট্রেনিং হলো একটা স্প্রিন্টারের মেইন ট্রেনিং, তারপরে তো শর্ট ট্রেনিং আছে, স্পিড ট্রেনিং আছে। তো ট্রেনিংয়ের মাধ্যমেই টাইমিংটা কমানো যাবে। আচ্ছা, শিরিনের কাছেও জানতে চাই যে মেয়েদের ক্ষেত্রে আসলে টাইমিংটা আরও ডিফারেন্সটা বেশি, সেটা আসলে কেন, এবং এটা আপনার লক্ষ্যটা কি রিওতে? শেলিয়ান ফ্রেসার প্রেস, তার টাইমিং হচ্ছে 10.58 আর আমার টাইমিং হচ্ছে 11.99। এবার সাব গেমসে যে ফার্স্ট হয়েছে তার টাইমিং হচ্ছে 11.70। তো আমার দ্বারা আমি মনে করি যে সম্ভব 70 করা। তো এর জন্য আমার প্রয়োজন সাউথ এশিয়ান বেস্টটা হওয়া সম্ভব? সম্ভব আমার মানে আশা যে ওই লক্ষ্য, একটা গোল যে আমি ওটা করতে পারবো। আমাকে সেটা কি রিওতেই করতে চান আপনি এই লক্ষ্যটা? লক্ষ্যটা বলতে আমি রিওতে কতটা পারবো জানি না, তবে হচ্ছে যদি লং প্র্যাকটিস মানে লং টাইম ধরে প্র্যাকটিস করি, নেক্সট সাব গেমস আমার টার্গেট এটা তো আমার লক্ষ্য ছিল অলিম্পিক, এরপরের লক্ষ্য থাকবে আমার, আমি গোল সেট করে ফেলেছি অলরেডি যে আমার সাব গেমসের আগে যদি আমি সেভাবে অনুশীলন পাই, 4 বছর 2 বছর 1 বছর যেভাবে পাই, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। মানে সেই ক্ষেত্রে আবার অন্য দেশগুলো এগিয়ে যাচ্ছে, তো তারাও তো টাইমিংটা কমিয়ে ফেলবে। হ্যাঁ, কমিয়ে ফেলবে, কিন্তু আমার বেস্ট টাইম, আমার দেশের যে হচ্ছে রেকর্ড টাইম, তার থেকে তো বেটার করতে পারবো, একটা পর্যায়ে তো যেতে পারবো। ওয়াইল্ড কার্ড না নিয়ে আমি যদি সরাসরি হচ্ছে অলিম্পিকে খেলতে পারতাম, সেটা তো আমার জন্য খুব পজিটিভ হতো। সেটা হচ্ছে 11.35 এরকম আর কি। তো ওরকম করতে গেলে অবশ্যই প্রচুর পরিশ্রমের দরকার। মানে সেটা কি আসলে খুব বেশি আশা দেখছেন আপনারা দুইজন, যেভাবে বাংলাদেশ এগোচ্ছে কিংবা ফেডারেশন যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, কিংবা সরকার বলেন অন্যান্য বাহিনী বলেন যারাই কাজ করছে, যেভাবে বাংলাদেশ এগোচ্ছে, আসলে এই ওয়েট ট্রেনিং কিংবা এই ফ্যাসিলিটিস কি অদূর ভবিষ্যতে আপনি 1-2 বছরের মধ্যে চেঞ্জ হবে এমনটা আশা করেন? জি, ইনশাল্লাহ চেঞ্জ হবে, কারণ আমাদের যে ইব্রাহিম চেঙ্গিস স্যার আছেন সেক্রেটারি, উনি নতুন একটা উদ্যোগ হাতে নিয়েছে হাতে, যে তৃণমূল পর্যায়ে যে অ্যাথলেট নির্বাচন করে একটা অনুশীলন চলবে লং টাইম। তো এটা যদি ওইখান থেকে যে প্লেয়াররা আসবে ওরা আমাদের সাথে হয়তো ট্রেনিং করবে, এবং স্যার হয়তো খুব সম্ভবত চেষ্টা করতেছে বাইরের থেকেও কোচ আনার জন্য। তো এই থেকে অলিম্পিক থেকেও অনেক সাহায্য সহযোগিতা স্যার পাইছে। তো এইভাবে যদি আমরা ট্রেনিং করতে পারি আর স্যার যদি এই প্রোগ্রামটায় সফল হতে পারে, তো অনেক ভালো বেটার টাইমিং হবে এবং অনেকটা ইমপ্রুভ হবে।
কিন্তু সেই পুরনো সুযোগ সুবিধা বলেন কিংবা ট্রেনিং এর ফ্যাসিলিটিস বলেন, সে তো বাংলাদেশের এই সুযোগ সুবিধাই থাকবে, তাহলে আসলে কতটা আশা করা যায়? আমাদের বাংলাদেশ নৌবাহিনী যেমন আমাদের আগে যেরকম মাঠ ছিল, যেমন ফ্যাসিলিটি ছিল, তার থেকে যেমন বাড়াচ্ছে আমাদের। আচ্ছা। যেমন মানে নৌবাহিনী থেকে আমরা এখন মেয়েরা ছেলেরা অনেক ফ্যাসিলিটি পাচ্ছি, আমাদেরকে অনেক সাপোর্ট করছে। এমন সাপোর্ট যদি আমাদের ফেডারেশনও করছে, তারপরেও যদি এটা আস্তে 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 ধাপে ধাপে যখন বাড়বে, তখন অবশ্যই ভালো করা মানে ভালোর দিকেই যাবে, ভালো টাইমিং হবে মানে সেটা একটা। সম্ভব আশা হ্যাঁ, করছেন? অবশ্যই সম্ভব। একটু এর মাঝখানে কমান্ডার শহীদ হাসানের কাছে একটু জানতে চাই, যেটা বলছিলেন যে সুযোগ সুবিধা আসলে বাড়াতে হবে, অনুশীলন এভাবে অনুশীলন করলে আসলে কোনো লাভ হবে না। আপনি নিজেও বলছিলেন যে লক্ষ্যহীন কিংবা কোনো একটা একজন দুজনকে টার্গেট করতে হবে। ফেডারেশন যেহেতু পারছে না, অনেক ক্ষেত্রেই করছেও না, আপনাদের নৌবাহিনীর থেকে যেটা সাঁতারের জন্য করেছেন, অ্যাথলেটিক্সের জন্য কিংবা অন্যান্য খেলার জন্য আসলে করবেন কিনা, করার কোনো ইচ্ছা আছে কিনা? ডেফিনেটলি নৌবাহিনী তো আপনারা জানেন দুইটা রোল পালন করে, ওয়ারের সময় আর আমরা শান্তিকালীন সময়ে। অলরেডি আই এম ইন অ্যাক্টিভ, যে আমি শান্তিকালীন সময়ে আমি আমি আমার আরও অন্যান্য কিছু দুর্যোগকালীন সময়, দেশের যে কোনো সময় সবসময় দেখবেন নৌবাহিনী দেশের মানুষের সাথে কাজ করে যাচ্ছে। জি। লঞ্চ ডুবি হোক সেখানেও দেখবেন, দেশের ক্রাইসিস মোমেন্ট হোক সেখানেও দেখবেন। খেলাধুলাতে তো আমরা পুরোপুরি আপনারা নিজেরাই টের পেয়েছেন যে অলরেডি 1.5 বছরের মধ্যে একটা বিরাট র্যাপিড পরিবর্তন এসেছে। তা আমি যে জিনিসটা এর সাথে ওদের কথার সাথে গতিরকে আপনি ধরতে চাচ্ছেন, সেই সাথে আমি কিছু জিনিস আরও অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দেখেন, আপনি কি কখনো চিন্তা করেন যে আপনার ছেলে অ্যাথলেটস হবে? আমাদের মানসিকতাটা হ্যাঁ, বা আমি কি আমার ছেলেকে অ্যাথলেটস বানাবো বা ফুটবলার বানাবো, সেই মানসিকতায় কিন্তু আমরা এখনো সিদ্ধান্ততে আসতে পারিনি। তো এই জন্য হচ্ছে কি স্কুল পর্যায়ে বা পর্যায়ে এই জিনিসগুলিকে ব্যাপক আকারে খেলাগুলিকে ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশের যদি আপনি তাকান, দুইটা খেলার দিকে খুব বেশি আমি দেখি ছেলেদেরকে। ওই ফুটবল খুব ইজি পাওয়া যায় সারা দেশে, আর হয়তো অন্য কেউ খেললে কেউ হয়তো ক্রিকেট খেলে, আর একটা সময় ক্রিকেটের এখন ক্রেজ, বাট তখন ছিল না, ফুটবলেই ছিল। কিন্তু অন্যান্য খেলাগুলি যদি দেখেন, যে কে ডিটারমাইন করে যে না আমার ছেলেকে ছোটবেলা থেকেই তাকে আমি অ্যাথলেটস বানাবো, বা যারা অ্যাথলেটস হয় তারাও কিন্তু নিজেরাও জানে না যে আমরা অ্যাথলেটস হবো। তাহলে হচ্ছে কি যে আমাদেরকে এই পর্যায়ে ব্যাপক আকারে স্কুল পর্যায়ে জেলা পর্যায়ে এই খেলাগুলিকে ছড়িয়ে দিতে হবে, এবং এই খেলাগুলি থেকে আমাদের যেটা তৃণমূল পর্যায় থেকে যেটাই করা হয়, কার ভিতরে ট্যালেন্ট লুকিয়ে আছে তাকে আমাদেরকে এরকম বেছে বের করে নিয়ে আসবে। আরেকটা কথা যেটা বলছিলেন যে অবশ্যই অ্যাথলেটসদের বাস্কেটবল খেলা অন্যান্য খেলাগুলিতে এগুলি কিন্তু মাসেল পাওয়ার ইজ এ ফ্যাক্টর। এই ক্ষেত্রে তাদের ফিজিক্যাল কনস্ট্রাকশন, তাদের হাইট এবং অন্যান্য কোনো কিছু, যেমন আমাদের ক্ষেত্রে অনেকেই আছে যে যারা খুব থেকে বড় হয়ে যাওয়ার জন্য ম্যাল নিউট্রিশনে ভোগে, যার ফলে পরবর্তীতে সে খেলোয়াড় হয়ে গিয়েছে, কিন্তু তাকে আবার সেই পুরনো ঘাটতিটাকে কিন্তু পূরণ করতে পারছে না। তো এই জিনিসগুলি যদি আমরা একদম স্কুল লেভেলে, যখন সে একটা মানুষের গ্রোথ হয়, ওই লেভেলেই যদি আমরা সিলেক্ট করে, তারপরে আপনি যেটা ইঙ্গিত করছেন যে বাইরের একটা কোচ অবশ্যই দরকার, যেটা সাঁতারে হচ্ছে, হকিও সেই পথেই আগাচ্ছে। আমার ধারণা যে অ্যাথলেটিক্স ফেডারেশন ওই দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খুব শিগগিরই একজন অত্যন্ত উন্নত মানের কোচ পাবো, যে অ্যাথলেটিক্স সাইডে আমাদের দেশে থেকে আমাদের অ্যাথলেটদেরকে টেকনিক্যাল সাইড এবং অন্যান্য সাইডগুলিকে সে অ্যাডভাইস দিবে, এবং ওইভাবেই কিন্তু এগিয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে যে ওই গোল সেটটা করতে হবে, যে আমি এইবার অংশগ্রহণ করে আসলাম, ব্রাজিলের রিউ শেষ হয়ে যাচ্ছে, আফটার 4 ইয়ার্স পরে যে অ্যাথলেটিক্সটা যেখানে হবে সেইখানে আমি আমার এই অলিম্পিকে আমি আমার ছেলেদেরকে কোথায় নিয়ে যে দাঁড় করাবো, ওইভাবেই এগোতে হবে। আর আমরা যেহেতু বাহিনীগতভাবে আমরা এগিয়ে আসছি, ওই ধরনের পরিবেশ সৃষ্টি হলে আমার ধারণা অন্যান্যরাও এগিয়ে আসবে, এবং তাহলে হবে কি সবাই মিলে যখন চেষ্টা করব যে বাংলাদেশের খেলাকে আমরা এগিয়ে নিতে যাই, আমার ধারণা যেটা অবশ্যই বাস্তবায়িত হবে। এবং এর মাধ্যমেই আমার মনে হয় আপনি যে বললেন 1 মিনিটের ব্যবধান বা সেকেন্ডের ব্যবধান, এই ব্যবধানগুলিও আমার মনে হয় কমে আসবে। এটা হচ্ছে সময়ের ব্যাপার, এবং আমি অত্যন্ত আশাবাদী মানুষ। আমার ধারণা যে আমরা এই রিলিভেন্ট ফিল্ডগুলিতে অত্যন্ত ভালো করব। আমরাও সেটা নিশ্চয়ই আশা করি। আমরা মেজবা এবং শিরিনের কাছে একটু জানতে চাই যে রিও নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা বলছি কিংবা বিশ্ব অ্যাথলেটিক্সের চেয়ে দূরত্বের কথা বলছি, কিন্তু রিওতে খেলতে পারাটা একটা বড় স্বপ্নের ব্যাপার। মানে বিশ্ব অ্যাথলেট যারা আছে বিশ্ব সেরা, তাদের সঙ্গে দেখা করতে পারা, এক জায়গায় থাকতে পারা, এক ট্র্যাকে দৌড়াতে পারা, আপনাদের কাছে আসলে স্বপ্নটা কেমন? রিওকে ঘিরে আপনার প্রত্যাশাটা কেমন, আগে সেটা একটু জানতে চাই মেজবা। আসলে মানে কেমন আশা করছেন কিংবা কি ভাবছেন আসলে রিওকে নিয়ে? রিওকে নিয়ে তো আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, আশা ছিল। তো একই যে মাঠে হুসাইন বোল্টের মতো একটা অ্যাথলেট দৌড়াবে, সেই মাঠে আমিও দৌড়াবো, আসলে কল্পনার বিষয় বা ভাবার বিষয়। তো আমি ওখানে যদি সুযোগ হয়, আমি একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করব বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি বা কিভাবে আমার টাইমটা আরও কমাইতে পারি। তো এই বিষয়ে আমি আর কি খুবই মানে
জল্পনা কল্পনা করতেছি কিভাবে জিজ্ঞাসা করব, কিভাবে প্র্যাকটিস করব, বা কিভাবে আমার টাইমিংটা কমাবো। কি করবেন সেটা নিয়ে খুব ভাবছেন। আমরা উসাইন বোল্টকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাই, এবং শিরিনের ভাবনাটাও জানবো একটা বিরতি থেকে ফিরে আসার পর। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছি রিওর গতির লড়াই নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ থেকে যে দুইজন অ্যাথলেট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিচ্ছেন, সেই দুজন শিরিন আক্তার এবং মেজবাউদ্দিন আহমেদ, এবং আছেন নৌবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সম্পাদক কমান্ডার এম শহীদ হাসান। আমরা তিন অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে যোগ দিচ্ছেন একজন দর্শক। আমরা তার ফোনটি নিতে চাই। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ ইয়াহিয়া, প্রশাসক, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। জি ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা খুশি অবশেষে এটা হয়েছে, অলিম্পিকে পার্টিসিপেট করছে। আমাদের দেশে আসলে কিছু বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে প্লেয়ারদের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার, বডি ওয়েট, এবং বডির সাথে এটা নির্ভর করতেছে স্ট্রাইড লেন্থ অ্যান্ড ফ্রিকুয়েন্সি, প্রপার নিউট্রিশন। আবার ট্রেনিং শুড বি আর্লি এজে ট্রেনিং হতে হবে এবং লং টাইম ট্রেনিং হতে হবে। ইট শুড বি মডার্ন টেকনিক। জি, প্লেয়ারদের মধ্যে সিনসিয়ারিটি থাকতে হবে, তাদের মধ্যে ফ্যাসিলিটি দিতে হবে। খালি প্লেয়ারদের সিনসিয়ারিটি থাকতে হবে না, আমাদের ফ্যাসিলিটি দিতে হবে, এবং তাদেরকে প্রপার গাইডেন্স করা। এগুলো যদি হয় আমরা নিঃসন্দেহে একটা প্রত্যাশিত ভালো ফলাফল আশা করি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইয়াহিয়া আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সাবেক অ্যাথলেট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক তিনি যোগ দিয়েছিলেন। একটু আগে মেজবা এবং শিউনের কাছে জানতে চাই, নিউট্রিশন নিয়ে তিনি বলছিলেন যে আসলে সেই জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা, কিংবা নিয়ম মেনে হচ্ছে কিনা আপনাদের। একজন অ্যাথলেটের ক্ষেত্রে তো আসলে যা খেলাম তাই তো না, এটা একজন নিউট্রিশিয়ান দ্বারা নিয়ম মেনে করতে হয়। জি, ওটা আসলে একেবারে যে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আবার পুরোপুরিও হচ্ছে না। আবার পুরোপুরিও হচ্ছে না। কিন্তু স্যারের সাথে যখনই দেখা হয় বা কথা হয়, তো স্যার আমাকে সবসময় এই টিপসটা দেয় যে তুমি নিয়মিত তো খাওয়া দাওয়া করবা, ফল ফ্রুটস খাবা, নিউট্রিশন খাবা। মানে আপনি নিজে আসলে একটু অবাক হন কিনা? আপনাকে দেখে 100 মিটার অ্যাথলেটে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করলে, যেটা বলছিলাম আমরা বিরতির আগে, সেটা অনেক ব্যবধান। মানে সেই ওয়েট ট্রেনিংটা আসলে আপনার বাড়ানো উচিত কিনা, কিংবা বডি স্ট্রাকচারের ক্ষেত্রে চেঞ্জ আনাটা জরুরি কিনা? বডি স্ট্রাকচারে চেঞ্জ আনাটা জরুরি, আরো বেশি ওয়েট ট্রেনিং করতে হবে। আসলে আমাকে দেখলে কেউ বলে না যে আসলে আমি 100 মিটারের দ্রুত মানব বা 100 মিটার ইভেন্ট করি, দেখে বোঝাই যায় না আসলে। কিন্তু আপনি টানা 4 বছর খুব সম্ভবত জি, টানা 4 4 বছর ধরে আপনি দেশের দ্রুততম মানব হয়ে আছেন। রহস্যটা আসলে কি? রহস্যটা আসলে আমরা ফ্যামিলিগতভাবে অ্যাথলেট। আমার কিন্তু ছোটবেলা থেকেই, যে স্যার একটু আগে বললো যে ফ্যামিলি থেকেই কিন্তু উদ্যোগ নিতে হবে। জি, তো আমার আম্মু একজন অ্যাথলেট ছিলেন, আচ্ছা। সেইখান থেকেই আমার বেড়ে ওঠা। আর আম্মুর স্বপ্ন পূরণ করতেই আমার অ্যাথলেটিক্সের সাথে আসা। তো বিকেএসপি তে ভর্তি হও, বিকেএসপিতে ভর্তি হওয়ার, তো যাই হোক, তো আম্মু কখনো দেশের দ্রুত মানবী হইতে পারেনি, কিন্তু আম্মুর ইচ্ছা ছিল যে আমার ছেলে হোক মেয়ে হোক, আমার ছেলে বা মেয়ে যেন দেশের দ্রুত মানবী বা মানব হইতে পারে। আচ্ছা। এবং তার খুব, আমি যখন দ্রুত মানব হয়ে গেলাম তখন সে আমারে বলল যে বাবা, যেভাবে হোক একবার হইলেও তুমি অলিম্পিক খেলে আমার স্বপ্নটা পূরণ করবা। তো আরেকটা জিনিস আপনি জানলে খুশি হবেন যে আমার মেজো মামা মঞ্জুর রহমান, উনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় দ্রুত মানব। শাহ আলম স্যার যখন দেশের দ্রুত মানব, তখন উনি হলো দেশের দ্বিতীয় দ্রুত মানব। তো মামার ওইটাই কষ্ট লাগতো যে আমি দ্রুত মানব হইতে পারলাম না, কিন্তু আমার বংশের বা আমার কেউ যেন দ্রুত মানব হয়। তো আমাকে জানায় যে আমাদের কিন্তু সবারই তোমার দিকেই চোখ, তুমি আমাদের এই স্বপ্ন পূরণ করবা যেভাবে হোক। এখানে আমি শুধু অ্যাড করতে চাই, লাস্ট আমরা যখন অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হলাম, আমার সুযোগ হয়েছিল ওর মার সাথে কথা বলার এই ঢাকা স্টেডিয়ামে ট্র্যাক ফিল্ডে। সে এত হ্যাপি একটা মানুষ ছিল, তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, তখন জাস্ট এই মেজবা এই মাত্র যে কথাগুলি বললো, ঠিক এই কথাটাই উনি বলেছিল যে আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে বা মেয়ে, যে কারণে আমি আপনার টক শোতে আপনাকে বলছিলাম যে আগে কিন্তু আমাদের গোলটা সেট করতে হবে যে হ্যাঁ, আমি আমার ছেলেকে দ্রুততম মানব হিসেবে দেখতে চাই। এবং শুধু এটা বাংলাদেশেই না, সেই দ্রুততম মানব কতটুকু পর্যন্ত সীমানায়
যাবে। আর আরেকটা যেটা কথা বলছিলেন যে তাদের নিউট্রিশনের ম্যাটারটা, এটা কিন্তু আমরা খুব কনসিডারেশনে এনেছি এবং এনে আমরা কিন্তু ডাক্তারের কাছে প্রেসক্রিপ যে মেনুটা, সেই মেনুটা কিন্তু ওদের জন্য কিন্তু রান্নাবান্না আলাদাভাবে করা হয় আমাদের নেভিতে। আমি জানি না অন্যান্য অর্গানাইজেশন এটাকে কতটুকু নেয়, বাট আমার নেভিতে কিন্তু ওদের জন্য আলাদা ইমপ্রুভ ডায়েট সিস্টেম রয়েছে এবং আমরা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপ সাজেশন অনুপাতে আমরা তাদেরকে ওইভাবে খাবার পরিবেশন করি। এবং এখন ঘটনা হচ্ছে যে এখন সে খাবারটা পাচ্ছে, কিন্তু তার প্রিভিয়াস রেকর্ড বা অতীত ইতিহাসে সে কতটা খাবার ছিল, সেই যে ঘাটতিটা, এটা যে ইয়াহিয়া ভাই বলছিল, ইয়াহিয়া ভাইয়ের সাথে আমি আরেকটা টক শোতে গিয়েছিলাম, উনি একই তার অ্যাথলেটিক্সের থিওরিতে বলেছিল, সেই ঘাটতিটা কিন্তু শুধু যে অ্যাথলেটিক্সের তা না, আমাদের বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারদের মধ্যেই সেই ঘাটতি রয়েছে। তো এই ঘাটতিগুলি আমি আবারও ঘুরে ফিরে ওইখানেই যাচ্ছি যে যদি প্ল্যান মাফিক যে ওকে ডিসাইড করে দেওয়া হয় যে এই হবে অ্যাথলেটস, এই হবে বাস্কেটবল প্লেয়ার, এই হবে হকি প্লেয়ার, তাহলে তো সেই স্কুল লেভেল থেকে ওই ডাইটে ওই একটা ইনস্টিটিউটে দীর্ঘ টাইম ট্রেনিংয়ে বড় হয়ে উঠবে এবং অটোমেটিক্যালি যদি স্কুল লাইফ থেকে শুরু করে, আমার মনে হয় টানা যদি সে 7-8 বছর একটা বিদেশি কোচ হতে পারে, বাংলাদেশের অভিজ্ঞ কোচ হতে পারে। শুধু যে আমাকে বিদেশি কোচের কাছেই যেতে হবে এমন কোনো কথা না, আমাদের বাংলাদেশেও অনেক ভালো কোচ আছে, তাদের আন্ডারে যে সেম ইয়েতে টার্গেট সেট করে এগিয়ে গেলে আমার দৃঢ় বিশ্বাস যে এই যে আমাদের লিমিটেশনগুলি আছে, এই লিমিটেশনগুলি ওভারকাম করা যাবে এবং আমরা অবশ্যই বিশ্বের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে বিশ্বে আমরা আমাদের পতাকাকে উড়াতে সক্ষম হব। শিরিনের কাছে জানতে চাই, আমরা বিরতির আগে বলছিলাম যে আসলে রিওতে যে উজাইন বোল্টের সঙ্গে প্র্যাকটিস করার স্বপ্ন কিংবা তার সঙ্গে দেখা করার স্বপ্ন, মেজবার আপনার কোনো লক্ষ্য কিংবা ইচ্ছা আছে কিনা, যে রিওকে ঘিরে কোনো প্রত্যাশা দেখছেন কিনা? প্রত্যাশা বলতে যে শেলিয়ান ফ্রেসার হাইট আর আমার হাইট সেম, তারপরে ওয়েট কাছাকাছি, মানে ওনাকে দেখলে আমি মানে নিজের গোলটা সেট করি। আসলে উনি যদি সেম হাইট সেম ওয়েটের এত বড়, মানে পুরো বিশ্বের যদি দ্রুততম মানবী হতে পারে, তাহলে আমি কেন তার কাছাকাছি না হলো কিছুটা তো পারবো, সাব পর্যন্ত তো আমার করা সম্ভব। এই নিয়ে আমি একটু ভেবেছিলাম, গোল সেট করেছিলাম। তাতে আমার মনে হয়েছে যে আমি বিকেএসপিতে যে ট্রেনিংটা করেছি এসএ গেমসের, সেখানে আমার বাংলাদেশের রেকর্ড টাইম হয়েছে। তো এভাবে যদি শুধু বিদেশে গিয়েই নয়, দেশেও যদি আমরা বিকেএসপির মতো জায়গা কিংবা যে কোনো স্টেডিয়াম পেয়ে যদি সেখানে আমাদের অ্যাথলেটিক্সের স্প্রিন্টে যেমন আব্দুল্লাহ এল কাফি, এই স্যার, আমার স্যার যদি আমাকে মনে করেন যে 4 বছরের জন্য কিংবা 2 বছরের জন্য আমাকে নিয়ে ট্রেনিং করার সুযোগ পাই কিংবা আমি তার কাছে ট্রেনিং করার সুযোগ পাই, তো ইনশাল্লাহ আমার টাইমিং আমি বেটার করার মানে করবো, এটা আমার হচ্ছে আমি শিওর। মানে শেলিয়ান ফ্রেজারের সঙ্গে যে কথাটা বলছেন, ওর সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা কিংবা অন্য কোনো অ্যাথলেট কিংবা অন্য কোনো কিছু করার রিওতে, মাঠের বাইরে, ট্র্যাকের বাইরে কোনো কিছু চিন্তা কি করছেন কিনা? শেলিয়ান ফ্রেজারের সাথে আমার দেখা হয়েছিল লন্ডনে। হ্যাঁ, ছবিও তুলেছিলাম, খুবই সাধারণ। তো আমার ইচ্ছা যে আসলে ওরকম কিছুই হওয়ার, ওনাদেরকে দেখে আমি আসলে মানে এক্সপিরিয়েন্স নিতে চাই, যে অভিজ্ঞতা আমার ওনাদেরকে দেখে বেশি বেশি অভিজ্ঞতা হয়, যে এর পরের যে গেমসগুলো তাতে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। যে বেশি বেশি ইন্টারন্যাশনাল যে হয় গেমসগুলো হয়, এগুলো খেললে আসলে হয় কি নিজের ভয় ভীতি, নিজের এক্সপিরিয়েন্স এগুলো বেড়ে যায়, তো আলটিমেটলি হচ্ছে ইমপ্রুভ হওয়ার সম্ভাবনাই থাকে। মেজবার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে আপনার মা চেয়েছিল যে আপনি দেশের দ্রুততম মানব হন, এখন নতুন স্বপ্ন দেখেছেন যে অলিম্পিকে অংশ নেন, সেটাও পূরণ হয়ে গেল। পরের নতুন কোনো স্বপ্ন কি দেখতে শুরু করে দিয়েছেন কিনা আপনার মা কিংবা আপনি? এখন আম্মুর একটাই প্রশ্ন, যে যেভাবে হোক যত কষ্টই হোক বাবা সাব গেমসে একটা গোল্ড চাই। সাব গেমসে গোল্ড, নতুন একটা স্বপ্ন নিশ্চয়ই আগামী বছর হওয়ার কথা রয়েছে এসএ গেমস, সেটাই আমরা কি আশা করতে পারি যে আপনি পাবেন একটা গোল্ড? তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার যতটুকু লিমিট আছে বা যতটুকু সাধ্য আছে, তো মায়ের আশাটা পূরণ করার জন্য। এবং আপনার মামাও নিশ্চয়ই চাবেন, শাহ আলম পেরেছিলেন সাব গেমসেও, তিনি কিন্তু গোল্ড জিতেছিলেন, আপনি যদি জিতেন বংশে প্রথম হবেন। আমরা আশা করি যে আপনি গোল্ড জিতেন এবং অলিম্পিকে ভালো পারফরমেন্স করেন। দুজনকেই শুভ কামনা রইল আমাদের চ্যানেল 24 এর পক্ষ থেকে। কমান্ডার শহীদ হাসান, আপনাকেও ধন্যবাদ যে নৌবাহিনী যে ক্রীড়াবিদদের এগিয়ে নিয়ে চলেছে এবং খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে। ধন্যবাদ নৌবাহিনীকেও। আমাদের অনুষ্ঠান আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।